Assalamu alaikum, all of my viewers, especially my learners. I hope you are fit and fine by the grace of Almighty Creators. Alhamdulillah, I am also fine. I am Mohammad Shakil Chaudhary, an English teacher of Hoshinpur SP Union High School, Sonarghat, Narayanganj. Due to coronavirus, we could not take our regular classes. That is why we take online class. In our previous class and previous year, we took online class. However, in this new year, we also take online class. Today, I will welcome you to my online class. You got new books, and that is why in this year I start my class with new books, and today's class for the class 8. Okay, now start our class. In this class I would like to discuss about Unit 1 for the class of 8. At first, here we see that the topic of the Unit 1 is a glimpse of our culture. প্রথমে আমরা শিরোনামটা জেনে নিয়েছি। শিরোনামটা হচ্ছে a glimpse of our culture। তো এখানে আমরা দেখব যে এ অর্থে glimpse অর্থাৎ আলোচনা করা of our culture। তাহলে আজকে ইউনিট 1 এ আমরা a glimpse of our culture নিয়ে আলোচনা করব। আমাদের বিষয়ভিত্তিক যেগুলা দেওয়া আছে সেই টপিকসগুলা লেসন 1 লেসন 2 নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং এখান থেকে আমরা কি শিখতে পারবো সেইগুলা আজকে আমি এখানে তুলে ধরেছি, এবং সেগুলা নিয়ে প্রথমে আলোচনা করব, এবং তার মাধ্যমে আমরা অবশ্যই এগুলা এই টপিকস থেকে অনেক যেগুলা শিখবো তা বের হয়ে আসবে। ওকে, তা দেখা যাক লেসন 1 এ রয়েছে আওয়ার ফোক সং। আমাদের কালচারের মধ্যে অন্যতম রয়েছে আমাদের যে ফোক সং দ্যাট মিন্স হচ্ছে আমাদের বাউল গান। আমরা বাঙালি জাতির ঐতিহ্যের অন্যতম একটি অংশ হচ্ছে বাউল গান। তো বাউল গানের সাথে সম্পৃক্ত যেগুলা সেগুলো হচ্ছে বাঁশি, ঢোল, তবলা, একতারা এগুলা। তো এখানে আমি পিকচারসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। একটা হচ্ছে বাঁশি এবং একতারা, যেটা আমাদের ফোক সঙ্গের সাথে সম্পৃক্ত। তারপরে যে আমাদের লেসন 2 রয়েছে সেখানে রয়েছে নকশিকাঁথা। নকশিকাঁথা হচ্ছে অন্যতম একটি আমাদের বাঙালি সংস্কৃতি দ্যাট মিন্স কালচারের একটি অংশ। তো আমরা আজকে আমাদের ক্লাসে এই লেসন 1 এবং 2 আলোচনা করব, এবং পর্যালোচনার মাধ্যমে আমরা যা জানতে পারবো বা শিখতে পারবো তা হচ্ছে যে আফটার দিস ইউ উইল বি এবল টু, এই আফটার দিস এর পর বা এই ক্লাসের পর মানে আমরা অর্থাৎ শিক্ষার্থী তোমরা যারা আছো তারা শিখতে পারবে কি রিড আউট দ্য টেক্সট। যখন আমি টেক্সটটা পড়বো তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো, আমার বিশ্বাস ইউ উইল বি এবল টু রিড আউট দ্য টেক্সট প্রপারলি, এবং তোমরা কি করতে পারবে এই টেক্সটটাকে ভালোভাবে আয়ত্তে আনতে পারবে। তারপর যেটা হচ্ছে ইউ উইল বি এবল টু লার্ন নিউ ওয়ার্ডস মিনিং। এখান থেকে তোমরা অবশ্যই যদি মনোযোগ সহকারে শোনো, যেহেতু নতুন ক্লাসে আসছো, নতুন ক্লাসে অবশ্যই নতুন বই থেকে তুমি কিছু না কিছু নিউ টপিকসের উপর থেকে কিছু ওয়ার্ড মিনিং জানতে পারবে। সেটাই আমি এখানে তুলে ধরছি। ইউ উইল বি এবল টু লার্ন নিউ ওয়ার্ডস মিনিং, নিউ ওয়ার্ড মিনিং জানতে পারবে অবশ্যই। তারপর যেটা ইউ উইল বি এবল টু লার্ন about our culture, আমাদের যে কালচার রয়েছে, আমাদের সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির বিষয়ে অবশ্যই তোমার একটা ভালো ধারণা আসবে। তারপর যেটা না বললেই নয়, ask and answer question। আমাদের যে টপিকসগুলো দেওয়া থাকে সেই টপিকসের উপর ভিত্তি করে পরীক্ষার মধ্যে অবশ্যই তোমাদের কম্প্রিহেনশন আসবে। সেই কম্প্রিহেনশন দ্যাট মিন্স প্যাসেজ, এটা রিড আউট করার পর তোমাদেরকে কোয়েশ্চেনের আনসার লিখতে হয়। তো আমার বিশ্বাস আজকের ক্লাসের পর তুমি যদি টেক্সটটা ভালোভাবে তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, তাহলে ইউ উইল বি এবল টু ask and answer question। প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে, প্রশ্নের আনসারও দিতে পারবে। তারপর যেটা রাইট আনসার টু কোয়েশ্চেন,
কোয়েশ্চেন যেগুলো দেওয়া থাকবে সেই কোয়েশ্চেনের আনসারগুলো প্রপারলি লিখতে তুমি সক্ষম হবে। তৃতীয়ত পরে যেটা আছে রাইট শর্ট কম্পোজিশন। আমাদের পরীক্ষা অনেক সময় প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন আসে। টেক্সট বইটা যারা ভালোভাবে পড়ে, যাদের টেক্সট বইটা ভালোভাবে আয়ত্তে থাকে, তারা অবশ্যই মাস্ট বি সক্ষম হয় যে তাদের পরীক্ষায় যে কম্পোজিশনগুলো আসে, দ্যাট মিনস প্যারাগ্রাফ শর্ট আকারে যেগুলো আসে, তারা সুন্দরভাবে লিখতে পারে যদি কেউ মূল টেক্সট বুকটাকে ভালোভাবে আয়ত্তে করে। আর এটাই সবচাইতে উৎকৃষ্ট পন্থা। একজন ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে সে ভালোভাবে টেক্সট বুকটা পড়বে এবং সেই টেক্সট বুকের মাধ্যমে সে অনেক কিছু জানতে পারবে এবং পরীক্ষায় প্রপারলি সেগুলা টেক্সচুয়ালের মাধ্যমে আনসারটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, যাই হোক, আমি আশা করি তোমরা বাসায় নিজের টেক্সট বুকটাকে ভালোভাবে পড়বে এবং সেই টেক্সট বুকের আলোকে পরীক্ষায় লেখার চেষ্টা করবে। তাহলে ইউ উইল বি এবল টু গেট এ গুড মার্ক ইন দ্য এক্সামিনেশন, ইনশাআল্লাহ। ওকে, যাই হোক, তো আজকে যেহেতু আমি বলছি আমার আজকের ক্লাস হচ্ছে 8 এর জন্য, 8 এর ক্লাস, এবং 8 এর ক্লাসের ফার্স্ট পেপারে আমি লেসন 1 এর গ্লিমস অফ কালচার বিষয় নিয়ে আজকে যেহেতু আলোচনা করব, তো আসো আমরা চলে যাচ্ছি আমাদের টেক্সট বুকে এবং টেক্সট বুকটাকে আমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবো এবং সেই অনুযায়ী বাসায় আবার প্র্যাকটিস করার চেষ্টা করব। ওকে, লেট আস স্টার্ট মাই রিড আউট। ইউনিট 1, এ গ্লিম অফ আওয়ার কালচার। আগে বলেছি এ গ্লিম, দ্যাট মিনস হচ্ছে আলোচনা, অফ আওয়ার কালচার, কালচার মানে আমাদের সংস্কৃতি। তাহলে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে এ গ্লিমস অফ কালচার, অর্থাৎ আমাদের সংস্কৃতির আলোচনা। আমাদের সংস্কৃতির আলোচনার মধ্যে আমি প্রথমে আজকে যে লেসন 1টা পড়ছি সেটা হচ্ছে আওয়ার ফোক সংস। আওয়ার ফোক সং মানে আমাদের হচ্ছে কি গ্রাম্য যে গানগুলো রয়েছে, গ্রামের পল্লী গীতি বলি আমরা, লোকসঙ্গীত, সেই বিষয়ে আজকে আলোচনা করছি আমার লেসন 1-এ। Folk songs are songs sung in the traditional style of a community or country. A folk song একটি গ্রাম্য গান বা গ্রাম্য গানগুলা আর songs গান সাং গাওয়া হয় ইন দ্য ট্র্যাডিশনাল স্টাইল ঐতিহ্যগত ধরনের অফ এ কমিউনিটি একটি সম্প্রদায়ে অর এ কান্ট্রি অথবা একটি দেশে। হেয়ার দ্য ট্র্যাডিশনাল স্টাইল এখানে যে ট্র্যাডিশনালের ধরনটা থাকে ইনক্লুডস দ্য থিমস। থিমস এখানে চলে আসছে একটা ওয়ার্ড যেটা হচ্ছে যার মিনিংটা হচ্ছে বিষয়বস্তু। আমাদের গানের বিষয়বস্তুগুলা কি থাকে, ফোক সঙের বিষয়বস্তুগুলা থাকে কি, সেগুলা এখানে ইনক্লুড থাকে। ওয়ার্ডস, ওয়ার্ডস বলতে এখানে শব্দ হবে না, অবশ্যই ভাষা। এখানে যে বিষয়বস্তুর ভাষাটা কি থাকে সেটা আমরা দেখতে পাবো। অ্যান্ড টিউন, টিউন মানে হচ্ছে সুর, সুর অফ দ্য সংস দ্যাট হ্যাভ existed for a long time among the common people। তাহলে আমরা এখানে পেয়ে গেছি যে বিষয়বস্তু এবং হচ্ছে কি ওয়ার্ডস এবং যে টিউনগুলো নেওয়া হয় সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হয় এবং এগুলা সাধারণ মানুষকে মেনশন করে তৈরি করা হয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের ফোক সং এর বিষয়বস্তুটা হচ্ছে সাধারণ মানুষ এবং তাদের যে কথাগুলা এবং সুরগুলা সেগুলাও নেওয়া হয় সাধারণ মানুষ থেকে। দ্বিতীয়ত চলে যাচ্ছি পরের প্যারাতে। উই হ্যাভ এ রিচ হিস্ট্রি, আমাদের রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস। সেই ইতিহাস অ্যান্ড কালেকশন অফ ফোক সং ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মধ্যে এর অনেক সংগ্রহ রয়েছে। কিসের? অবশ্যই আমাদের এই পল্লীগীতি। অফ দেম, তাদের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আসছে, দ্যাট মিনস হচ্ছে যেগুলা মানে যে গানগুলা সবার কাছে সুপরিচিত বা ফেমাস, সেগুলো হচ্ছে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড সংস অফ হাসুন রাজা আর ভেরি পপুলার। আচ্ছা, আমি প্রথমে বলছি এখানে আছে পল্লীগীতি, অর্থাৎ গ্রামের মানুষকে নিয়ে যে সঙ্গীতগুলা রচনা করা হয়, পল্লী গ্রামের মানুষের বিষয়বস্তু নিয়ে যে সঙ্গীতগুলা তৈরি করা হয় সেগুলাই হচ্ছে পল্লীগীতি। ভাটিয়ালি, ভাটির চরে ভাটিয়ালি এলাকার মানুষের নিয়ে যে গান গাওয়া হয় সেগুলো হচ্ছে ভাটিয়ালি গান। ভাওয়াইয়া, সেম ভাওয়াইয়া রয়েছে
ওই যে এখানে আমরা দেখি অনেক সময় নদীতে এবং ইসের মধ্যে বিভিন্ন গ্রামগঞ্জে দেখি যে একতারা নিয়ে গান গিয়ে বেড়ায়, সেগুলো হচ্ছে এগুলোর মধ্যে সম্পৃক্ত হয়। জারি সারি, অনেক সময় আমরা দেখি পালা গানের মধ্যে জারি গাড়ি সারি গান হয়, সেগুলো হচ্ছে এর মধ্যে গাম্ভীরা লালন গীতি। লালন গীতি অবশ্যই আমরা বুঝতে পারবো যে লালন শাহ যে গানগুলা লিখে গিয়েছিল এবং যেগুলো এখন গাওয়া হয় সেগুলো হচ্ছে লালন গীতি। পালা গান আমরা হয়তো অনেক সময় দেখে থাকবো গ্রাম অঞ্চলে, আমাদের গ্রামগুলোতে দেখা গেছে শীতের সময় এখনো দেখে থাকবো আমরা যে গ্রামে কি করছে পালা গানের আয়োজন করা হয়। দুই সাইডে দুজন লোক সঙ্গীত শিল্পী থাকে এবং তারা পালাক্রমে গান করে, তাকে বলা হয় পালা গান। সংস অফ হাসন রাজা, সংস অফ হাসন রাজার মধ্যে রয়েছে হাসন রাজার গান। আমাদের একজন মরমী কবি এবং যিনি অনেক কবিতা এবং গান লিখে গিয়েছিলেন, তার গানগুলো হচ্ছে সংস অফ হাসন রাজা। ওকে, তারপর যে আমরা পরে চলে যাচ্ছি, দ্য ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর ইউজুয়ালি প্লেড উইথ দিস সং। ট্র্যাডিশনাল ঐতিহ্যগত, মিউজিক্যাল অর্থ হচ্ছে কি সঙ্গীতের সাথে সম্পৃক্ত, ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র, আর ইউজুয়ালি বিশেষত ব্যবহার করা হয়, প্লেড মানে হচ্ছে কি বাজানো হয় বা ব্যবহার করা হয়, উইথ দিস সং এই গানের সাথে। যাই হোক, আজকের এই টপিকসটা পড়ার পর আমরা কিছু কোয়েশ্চেন অবশ্যই আমাদের টেক্সট বুকে দেখতে পাবো, সেগুলো থাকবে তোমাদের বাড়ির কাজ। তোমরা এই যে আজকে টপিকসটা আমি পড়িয়েছি সেটা পড়ে এই কোয়েশ্চেনগুলা চেষ্টা করবে পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে। অনেক সময় তোমাদের পরীক্ষার মধ্যে এইরকম কোয়েশ্চেনগুলা আসে যা তোমরা কি করতে পারো না, অবশ্যই প্রপারলি আনসার করতে পারো না। কি কারণে? টেক্সট বুকটা ভালোভাবে পড়ো না। টেক্সট বুকটা ভালোভাবে পড়তে হবে এবং ঠিক সেম ওয়েতে টেক্সট বুকের যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে এই আনসারগুলোতে আমরা তা মেনশন করার চেষ্টা করব। ওকে, যাই হোক, তাহলে আমাদের আজকের প্রথম লেসন ছিল আওয়ার ফোক সংস। এখন দ্বিতীয় টপিকসে আমাদের আজকে যেটা নির্ধারণ করেছি লেসন 2-তে নকশি কাঁথা। এখানে আমি একটি নকশি কাঁথার পিকচার বা ছবি আঁকার চেষ্টা করেছি, আর অবশ্যই তোমাদের বইয়ে সেম একটা ছবি দেওয়া আছে, তোমরা এখানে দেখবে নকশি কাঁথার ছবিটাকে। এবং আমাদের গ্রামগঞ্জে ইভেন শহরে এবং কি আমাদের এখন অনেক এক্সক্লুসিভ হ্যান্ডিক্রাফট সবগুলাতেও আমরা নকশি কাঁথা দেখে থাকবো। তারপর আমাদের আজকে এই দ্বিতীয় লেসনের নকশি কাঁথার বিষয়ে রিড আউট আমি করার পর অবশ্যই সেম ওয়েতে তোমরা আবার কি করতে পারবে। আফটার দিস ইউ উইল বি এবল টু রিড আউট দ্য টেক্সট, লার্ন নিউ ওয়ার্ডস মিনিং অ্যাবাউট and learn about our culture। এখানে কালচারের মধ্যে যেহেতু নকশি কাঁথা আছে, ask and answer the question, প্রশ্ন করতে পারবে এবং উত্তর দিতে পারবে। রাইট আনসার টু দ্য কোয়েশ্চেন, প্রশ্নের উত্তর লিখতে পারবে। রাইট শর্ট কম্পোজিশন, অবশ্যই 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 তোমাদের পরীক্ষার মধ্যে এই নকশি কাঁথা প্যারাগ্রাফ অনেক সময় এসে থাকে এবং এসে প্রিভিয়াস বছরগুলোতে এসেছিল। এবং তোমরাও যদি এই বিষয়টাকে ভালোভাবে আয়ত্ত করতে পারো এবং তোমাদের এই বিষয়ের উপরে যদি কম্পোজিশন বা প্যারাগ্রাফ আসে, ইনশাআল্লাহ you will be able to write frequently and will be get the good mark in these topics ইনশাআল্লাহ। ওকে, যাই হোক, এখন আমি আমার দ্বিতীয় লেসন 2-তে নকশি কাঁথা বিষয়ে রিড আউট করব। অবভিয়াসলি ইউ উইল পে ফুল কনসেন্ট্রেশন ইন দিস টপিকস। তোমরা সম্পূর্ণ মানে টপিকসটা শুনবে ভালোভাবে এবং শুনে ঠিক সেম ওয়েতে ভাষা আবার নিজে চর্চা করবে এবং চর্চা করার পর অবশ্যই তুমি তোমার যে বিষয়টা মানে পরীক্ষায় তুমি এখানে প্রেজেন্ট করবে সেটা করতে সক্ষম হবে বলে আমি আশা করি। যাই হোক, তো আমি এখন চলে যাচ্ছি আমার দ্বিতীয় টপিকসে এবং এটা পড়ানোর পর আমরা কি শিখেছি বা শিখবো সেই কথাগুলো আবার আমরা আলোচনা করব। প্রথমে আমরা এখানে একটা ছবি দেখতে পাবো আমাদের টেক্সট বুকে, যেটা তোমরা দেখে থাকবে। এখানে দেওয়া আছে একটা টপিকসে একটা নকশি কাঁথার ছবি, তো তোমাদের বইও আছে সেম, তোমরা বইটা নিয়ে দেখবে। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কুইল্ট। নকশি কাঁথা হচ্ছে এমন এক ধরনের একটি কাঁথা বা ল্যাপ যেখানে এমব্রয়ডারি মানে খোদাই করে সূচের মাধ্যমে এখানে নকশা করে কোনো একটা প্রতিচ্ছবি তুলে ধরা হয়। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কুইল্ট, অর্থাৎ নকশি কাঁথা হচ্ছে একটি কি হাতের সুতোর মাধ্যমে খোদাই করা একটি কাঁথা বা লেপ।
দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড। এই যে নামটা এটা নেওয়া হয়েছে কোথা থেকে? বেঙ্গলি ওয়ার্ড, নকশা, নকশা থেকে। হুইচ মিনস, যার অর্থ আর্টিস্টিক প্যাটার্ন, শৈল্পিক ধরন, যার অর্থ হচ্ছে শৈল্পিক ধরন। ইট ইজ এ কাইন্ড অফ ট্রাডিশনাল ক্রাফট, এটা হচ্ছে একটা ঐতিহ্যগত, এক ধরনের ঐতিহ্যগত একটি ক্রাফট অর্থাৎ হস্তশিল্প। অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এটা আমাদের বংশানুক্রমে চলে আসছে পূর্ব পাকিস্তান থেকে। দিস আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস, এই যে আর্ট, এই যে শিল্প, এটা চর্চা করা হয়, অনুশীলন করা হয় ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, শত শত বছর ধরে। আমাদের যে গ্রাম বাংলা, এটা আরো আমাদের এটা নিয়ে অনুশীলন করা হয়। দ্য নেম নকশিকাঁথা বিকাম পপুলার, এই যে নাম নকশিকাঁথাটা এটা জনপ্রিয় হয়েছে আফটার দ্য পয়েট জসিমউদ্দিন পয়েট, আমাদের যে পল্লী কবি জসিমউদ্দিনের সেই কবিতার নামের উপর ভিত্তি করে নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ আমাদের একটা পল্লী কবিতা লিখেছেন আমাদের পল্লী কবি জসিমউদ্দিন, তার নাম থেকে নেওয়া হয়েছে নকশিকাঁথা। ওয়াজ পাবলিশড ইন 1929, যেটা প্রকাশিত হয়েছিল 1929 সালে। তারপর ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, এই যে ঐতিহ্যগত কাঁথাগুলা সেগুলা ব্যবহার করার জন্য তৈরি করা হয় কিসের? পরিবারের ব্যবহারের জন্য এটা তৈরি করা হয়। আওয়ার ওল্ড or new cloth and thread are used to make these quilts, আমাদের নতুন এবং পুরাতন যে কাপড়গুলা থাকে সেগুলা এবং সুতা ব্যবহার করা হয় এই কাঁথা তৈরি করার জন্য। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই যে হস্তশিল্পের জন্য কিছু কিছু বাংলাদেশের এরিয়া রয়েছে বা এলাকা রয়েছে বা জেলা রয়েছে যেগুলো খুব বিখ্যাত, তার নামগুলো এখানে মেনশন করা হয়েছে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর, এগুলো হচ্ছে একটু মোস্ট পপুলার। অবশ্যই আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এই এলাকায় এই কাঁথাগুলো বেশি জনপ্রিয়তা লাভ করেছে। নাও ইট ইজ প্রডিউস কমার্শিয়ালি, আমি আগেই বলেছিলাম যে আমাদের হ্যান্ডিক্রাফটের যে এক্সক্লুসিভ দোকানগুলা সবগুলা রয়েছে ওইখানেও পাওয়া যায়। তাহলে এগুলো এখন কি করা হয়? এটা ব্যবসায়িকভাবেও তৈরি করা হয়, কমার্শিয়ালি প্রডিউস করা হয়। ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিজ, যেটা আমি বলেছি আগে যে ইউ ক্যান ফাইন্ড, তুমি খুঁজে পাবে, দ্যাম সে কাঁথাগুলাকে, ইন মেনি এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল হ্যান্ডিক্রাফট শপস হস্তশিল্পের দোকানগুলোতে ইন সিটিজ শহরে। দ্য কুইল্ট আর নাও ইন গ্রেট ডিমান্ড, এখন এই যে কাঁথাগুলা এগুলার অনেক কি ডিমান্ড, চাহিদা, বিকজ কারণ অফ দ্য কালারফুল প্যাটার্নস, রং বেরঙের ধরন বা শৈল্পিক কারুকার্যের জন্য। অ্যান্ড ডিজাইনস, যে বলেছি মানে নকশি কাঁথা করা বা ডিজাইনের জন্য। আর এমব্রয়ডারি অন দেম, যেগুলো এখানে কি খোদাই করে তুলে ধরা হয়। যাই হোক, আজকে যে দুই টপিকস ছিল এই টপিকস দুটা আমি যে আলোচনা করলাম, আওয়ার ফোক সংস, নকশি কাঁথা, এগুলা তোমরা আমার ভাষায় নিজের টেক্সট বুকটাকে নিবে, আমার ক্লাসটাকে ভালোভাবে দেখবে, দেখার পর তার সাথে মিল রেখে তুমি অবশ্যই বাসায় পড়ার চেষ্টা করবে, তুমি বলতে তোমরা। এবং অবশ্যই এখান থেকে তুমি নতুন নতুন কিছু শিখতে পারবে বলে আমি আশা করি। এবং তোমাদের বলেছি আগে যে পার্ট 1-এর যেটা লেসন 1-এ ছিল আওয়ার ফোক সং, এখানে পড়ার পর অবশ্যই কিছু কোয়েশ্চেন তোমার বইয়ে মেনশন করা আছে, এগুলো তুমি অবশ্যই বাসা প্র্যাকটিস করবে এবং লেখার চেষ্টা করবে। দ্বিতীয়ত আমি এখন কিন্তু বলেছি যে দ্বিতীয় লেসন 2-তে আমি বলেছি নকশি কাঁথা। নকশি কাঁথাতে আমি একটা পিকচার দেখিয়েছি এবং বইয়েও সেটা রয়েছে।
তারপর কিছু ছবি দেওয়া আর ছবির নিচে কিছু কোয়েশ্চেন আছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? হোয়াট ইট ইজ কল্ড? এটাকে কি বলে? হ্যাভ ইউ সিন ইট বিফোর? তুমি কি আগে এটা কখনো দেখেছ? হোয়ার? কোথায় দেখেছ? হোয়াট ডু উই ডু উইথ ইট? এর মাধ্যমে আমরা কি করি? অবশ্যই তুমি এই কোয়েশ্চেনগুলো নিজে নিজে আনসার দেওয়ার চেষ্টা করবে। যার পর এখন আমরা যে কোয়েশ্চেনগুলো বা একটা এখানে আসছে পার্টস, এটা পড়ানোর পর পার্ট 2টা পড়ানোর পর নকশি কাঁথার পরে যে এখানে আছে এখানে একটা সি টাস্ক দেওয়া হয়েছে কাজ বইয়ে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লুজ গিভেন। যে ক্লুগুলা মানে নিচে দেওয়া আছে সেগুলা দিয়ে কমপ্লিট করতে বলা হয়েছে। দ্যাট মিনস শূন্যস্থান। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি, মানে প্রয়োজনের তুলনায় বেশি শব্দ দেওয়া আছে, সঠিক শব্দটা বেছে আমরা শূন্যস্থানটা পূরণ করব। তো তোমরা ঠিক এই ওয়ার্ডগুলো নিয়ে যেমন আছে বেঙ্গলি প্যাটার্নস, এমব্রয়ডারি, ইয়ার্স, ফ্যাশন, আর্ট, রুরাল ডিজাইন, কুইল্ট, নকশা, এই ওয়ার্ডগুলো দিয়ে নিচের শূন্যস্থানটাকে তোমাকে ফিল আপ করতে হবে। তো আমি তোমাদেরকে যেহেতু রিড আউট করে শুনিয়েছি এবং তোমরা যখন ভাষায় পড়বে এবং নিজেও বুঝতে পারবে এবং অবশ্যই এই পার্ট সি এর যে শূন্যস্থানগুলো রয়েছে আমি সেগুলো পড়ে দিচ্ছি, বাট আনসার বলবো না, তোমরা নিজে ট্রাই করবে। নকশি কাঁথা মিনস আর্টিস্টিক কি হবে? অবশ্যই সেই আনসারটা লিখবে। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এখানে আছে ড্যাশ অর ড্যাশ। কোথা থেকে নেওয়া হয়েছে নামটা আমি কিন্তু আমার এই পার্টে পড়েছি, সেটা তোমরা বসানোর চেষ্টা করবে। নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ড্যাশ শপস। কোন শপে বিক্রি করা হয়? অবশ্যই আনসারটা চলে আসছে, আমি কিন্তু বলবো না, তোমরা নিজে ফাইন্ড আউট করবে। নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল ড্যাশ অ্যান্ড ড্যাশ। আমার উত্তর চলে আসে, বাট আমি কন্ট্রোল করছি কারণ তোমাদের জন্য এটা রেখে যাচ্ছি, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ ড্যাশ। কাইন্ড অফ কি বলে দিব না, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। Write down 5 questions of the completed sentences in activity E. above ইতে দেওয়া আছে 5টা প্রশ্ন লেখার জন্য বলা হয়েছে। ডু ইউ লাইক এ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা? হোয়াই? তুমি কি নকশি কাঁথা পছন্দ করো নাকি সাধারণ কাঁথা পছন্দ করো? সেটা তুমি কেন করো? সেটার আনসার 5টা সেন্টেন্সের মাধ্যমে লিখবে। ওকে, তো যাই হোক, আজকে যেহেতু নতুন ক্লাসে নতুন বইয়ের নতুন বিষয় নিয়ে আলোচনা করেছি, অবশ্যই ক্লাসটা তোমরা ভালোভাবে শুনবে এবং ভাষায় দেখবে, দেখার পর এবং সেই অনুযায়ী ভাষায় তোমার টেক্সট বুকটা নিয়ে এগুলা পড়ে ভাষায় যে টাস্কগুলো দিলাম সেগুলো করার চেষ্টা করবে। তাহলে তো তোমাদের স্টাডিটা আর স্টপ হয়ে থাকবে না, ইনশাআল্লাহ তোমরা এর থেকে ভালো কিছু পেয়ে যাবে। আর প্রতিটা ক্লাস দেখবে, দেখে বাসায় সে অনুযায়ী চর্চা করার চেষ্টা করবে, যাতে করে তোমাদের অন্তত পক্ষে টেক্সট বিষয়ে ধারণাটা চলে আসে এবং তোমরা যেন পরীক্ষায় এগুলা প্রপারভাবে আনসার করতে পারো, সেটাই তোমাদের জন্য বলা থাকলো। আর একটা কথা না বললেই নয়, যেহেতু করোনা ক্রান্তিকাল চলছে আর তোমরা অবশ্যই করোনাকালীন অবস্থায় ভাষায় অবস্থান করবে, বাইরে যাবে না। যদিও কোনো সময় প্রয়োজন হয়, অবশ্যই অনেক সময় আমাদের বাইরে যেতে হয়, অবশ্যই মাস্ক ইউজ করবে এবং পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার, এবং অবশ্যই সচেতন থাকবে, বাবা মার কথা শুনবে, পড়াশোনার সাথে থাকবে এবং অবশ্যই নিজের জীবন গড়ার জন্য বাসায় সময়টাকে ওয়েস্ট করবে না এবং ওয়েস্ট না করে মনোযোগের সাথে পড়াশোনার মধ্যে থাকবে এবং অনলাইনের ক্লাসগুলো আমার ক্লাস না, প্রতিটা ক্লাস দেখবে এবং সেই ক্লাস অনুযায়ী বাসা প্র্যাকটিস করবে। এগুলোই বলার থাকলো তোমাদেরকে। এবং আরেকটা কথা না বললেই নয়, যখন তোমাদের স্কুল খুলবে, যাতে করে আমাদের ক্লাসের উপর ভিত্তি করে যে টাস্কগুলো দিয়েছি আমরা যেন তোমাদের ক্লাসে আসলে জিজ্ঞেস করলে যেন অতপক্ষে বুঝতে পারি যে তোমরা অনলাইন ক্লাসগুলো দেখেছ এবং যার জন্য তোমরা আমাদের এই ক্লাসের উপর ভিত্তি করে যে বিষয়গুলো দেওয়া হয়েছে তা ক্লাসে তোমরা বলতে পারছো। তো আজকে আমার ক্লাসে যেহেতু এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, বাড়ির কাছে এগুলাই থাকলো। আর অবশ্যই তোমরা করোনা রুলসগুলো মেনে চলবে। আর বেশি কিছু বলার নেই, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল এবং অবশ্যই ভালো থাকবে, সুস্থ
থাকবে, সুন্দর থাকবে। সবার প্রতি শুভকামনা রইল। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।